পরপর দুবার ত্রিপুরা ক্ষমতা দখল করেছে। এরকম লেফট ফ্রন্টও আগে 28 পেয়েছিল, কিন্তু তখন সে 28 বিজয়ে কালো টাকার ব্যবহার, ট্রাইবেল নন ট্রাইবেল মধ্যে শত্রুতা, সন্ত্রাস এবং আরও নানাভাবে মানুষের প্রকৃত রায় প্রয়োগ করার যে প্রতিবন্ধকতা, এগুলো ছিল না। কিন্তু এবার দুটো পার্টি একই মন্ত্রিসভায় থেকেও গোটা পাহাড়ের মধ্যে এই সন্ত্রাস নামিয়ে এনেছিল। সুস্থ রাজনৈতিক বা নির্বাচন বাতাবরণ ছিল না। তার সাথে হলো পেশি বল অন্যদের উপরে এবং অজস্র কালো টাকার ব্যবহার, আর সরকারি টাকা এবং সরকারি যন্ত্রের মিসইউজিং বা অপব্যবহারও। তো এগুলো সম্পর্কে আমরা জনগণের সামনে তুলে ধরছি, এবং এগুলি যদি না থাকতো, এই যে একটু আগে তুমি বললে মাইক্রো ম্যানেজমেন্ট একদম উঠান পর্যায়ে পর্যায়ে আগে যেটা দেখা যেত হচ্ছে না কেন, না হওয়ার পেছনে কারণ হলো সেটাই। কাজেই জনগণ এটা লক্ষ্য করছেন। কেননা না, এগুলো তো সেরকম সহজভাবে করা যায়নি সর্বত্র। এবং এতে কি হলো, এইভাবে দখল করার তার ইমিডিয়েট ফলশ্রুতি কি, পাহাড়ে অভূতপূর্ব সংকট। চাকরি বাকরি তো যুবক শিক্ষিত নেই, তার সাথে হলো সাধারণ কাজকর্ম কিছু নেই। বাংলাদেশে চলে যাচ্ছে। আগরতলা শহরের সমস্ত নির্মাণ প্রকল্পে পাহাড়ের ছেলেরা, এমনকি মেয়েরাও। আগরতলা শহরের সমস্ত মলে এই পাহাড়ের ছেলে মেয়েরা। এটা হলো এইভাবে জবরদখল করার ফলশ্রুতি। এগুলো আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যাবো আরও বেশি করে, এবং অবশ্যই এইভাবেই আমাদের ফিরে আসার রাস্তা আমরা তৈরি করব। আমরা কনফিডেন্ট। এসআইআর আমি বিস্তারিত বলবো না। এই এসআইয়ের লক্ষ্য কি, মানে ইতিমধ্যে এটা জানা হয়ে গেছে যে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় রাখার জন্য বা ক্ষমতায় ফেরানোর জন্য এসআইআর, এটা বিহার, পশ্চিমবাংলা এবং আরও অন্যান্য রাজ্যে এই সাম্প্রতিক নির্বাচনে এটা পরিষ্কার, কারো বুঝতে কোনো অসুবিধা নেই। আমাদের রাজ্যেও 17টা রাজ্যের সাথে এই রাজ্যেও এসআইআর অপারেশন শুরু হয়েছে। আমরা আমাদের পার্টি কোনো বৈধ নাগরিকের ভোটাধিকার যাতে হরণ না করতে পারে, সেই জায়গায় আমরা যতটুকু সহযোগিতা করতে পারি, যাদের এরকমভাবে অন্যায়ভাবে ভোটাধিকার যাবে, আমরা সেই কাজ আমরা করব, সাহায্য করব। এসআইআর তো এখন আর চালু হয়ে গেছে, এই অপারেশন শুরু হবে। বন্ধ করো বা বন্ধ করানো যাবে না, কিন্তু এতে যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় তা দেখব। চতুর্থত হলো আমাদের রাজ্য কমিটির সভাতে যেটা উঠে এসছে, গ্রাম ত্রিপুরাতে অভূতপূর্ব অর্থনৈতিক সংকট চলছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের রাজ্য সরকারের মন্ত্রীরা প্রতিদিন সুশাসনের মডেল ত্রিপুরা করার, আর মোদির 12 বছরের সমস্ত ফাঁকা বলি নিয়ে এখানেও রাস্তার সমস্ত দেওয়াল, সমস্ত গলি দখল করার জন্য আবার জনগণের টাকা নিয়ে নামছে। কিন্তু আমাদের পাহাড়ে এই ত্রিপুরা রাজ্য থেকে 1.5 থেকে 2 লাখ পাহাড় এবং সমতলের মানুষ কাজের সন্ধানে একেবারে লো এন্ড থেকে হায়ার এন্ড, অর্থাৎ শিক্ষিত, অর্ধশিক্ষিত এবং কম শিক্ষিত, রাজ্যের বাইরে চলে গেছেন। এবং অনেক জায়গাতে বাইরে থেকে কাজ পায় না, খেতে পায় না, বিভিন্নভাবে অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট হয়, চিকিৎসা করতে পারে, লাশ হয়ে ফিরছে। এটা এখন শুধু বাইরে যাচ্ছে না, আরও বেশি দুর্ভাগ্যের হলো যে কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশের জঙ্গলে গিয়ে সেখানে
বনজ সামগ্রী সংগ্রহ করে কোনো রকম যে পেট চালাচ্ছেন এরকম বেশ কয়েকটা মহকুমার মানুষ। গন্ডাছড়া মহকুমা, গন্ডাতুইশা, এদিকে হলো লংথরাইবেলি এবং কাঞ্চনপুরের একাংশ। কাঞ্চনপুরের আমাদের প্রতিনিধিরা বলেছেন যে দামছড়া ব্লকের অধীন খেদাছড়া দামছড়া এলাকার পুরুষ প্রায় অর্ধেকের বেশি মিজোরামে পাড়ি দিতে বাধ্য হয়েছেন কাজের সন্ধানে। এরকম শুধু মিজোরাম না, আসামের দিকেও এরকম সংকট ত্রিপুরাজ্যের মধ্যে অতীতে সেই 88-92 দেখা গেছিল, আবার এখন শুরু হয়েছে। সেখানে এই অনাহার অর্ধাহার কাজের সন্ধানে দেশের ভিতরে অন্য রাজ্যে এবং দেশের বাইরেও যাওয়া। আমরা এই জায়গায় সরকারের যে উদাসীনতা, রেগার সময়তে কাজ ছিল না, করলেও মজুরি পেত না, এখন জি রামজি বহুল করে প্রচার করেছে, কিন্তু জুন মাস প্রায় অর্ধেক চলে গেছে, তার কোনো খবর সেখানে নেই। এবং যত সামান্য কোথাও কোথাও কাজ হলেও সেখানে আবার এই নানা ধরনের রাজনৈতিক দলাদলি, রং বাছাই, যারা একটু বিজেপির বিরুদ্ধে সমালোচনা করছে এরা কাজ পাচ্ছে না। আমরা এর দাবিতে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে রাজ্যের সবকটি জেলা শাসকের অফিসে, ব্লক অফিসে, কোথাও কোথাও এডিসির জোনাল সাবজোনাল অফিসে আমরা গণডেপুটেশন দেব। তার সাথে যে এডিসিতে এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে লাগামহীন দুর্নীতি প্রতিদিন আপনাদের পত্রিকাতে চ্যানেলেও সেখানে আসছে, এগুলোর বিরুদ্ধেও আমরা সেখানে আওয়াজ তুলব। এবং কেন্দ্রীয় সরকারের যে সাম্প্রতিক যে এই লেবার কোড, শ্রম আইন বাতিল করে এই শ্রমিকদের উপরে, শুধু আনঅর্গানাইজড না অর্গানাইজড শ্রমিকদের উপরে যে সমস্ত আক্রমণ এনেছে, তার বিরুদ্ধে আগামী 10 তারিখে সেখানে আমাদের শ্রমিক ফ্রন্ট, শ্রমিক সংগঠনের উদ্যোগে কাজ খাদ্যের দাবি ইত্যাদিতে আমরা আইন অমান্যতে আমরা যাব। অগাস্ট 10 তারিখে। তো এই সিদ্ধান্তগুলো, হ্যাঁ, নারী নির্যাতন, আইন শৃঙ্খলা অবনতি, এগুলো সবটা আছেই। কাজে মোটামুটিভাবে এই হলো আগামী দিনের জন্য আমাদের কর্মসূচি। এই সমস্ত রাজনৈতিক এবং অর্থনৈতিক এই সমস্ত অবস্থার বিবেচনার প্রেক্ষিতে এই রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমরা কালকে থেকেই এগুলো রূপায়ণের জন্য আমরা পথে নামব। আমি তো বলছি, একটা কথা আছে না বাংলাতে প্রবাদ, ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। আমি তো বিজেপির নামও বলিনি, স্থানীয় এমএলএ বা উনি অনারেবল ডেপুটি স্পিকার তার নাম উচ্চারণ করিনি, তার কোনো সাকরেত তার সাথে যুক্ত আছে কিনা এটাও বলিনি। হোয়াট আই হ্যাভ সেড, সেখানে যে সারাউন্ডিং সার্কামস্ট্যান্সেস সেটাই বলে দিচ্ছে এটা আত্মহত্যা নয়, এটা স্বাভাবিক মৃত্যু নয়। আমি কি বলেছি যে এই সমস্ত দেখে আমার তো 100% মনে হচ্ছে এটা অস্বাভাবিক, আমি এটাই বলেছি। আর উনি বলে দিলেন, তাহলে জিতেন চৌধুরী সাক্ষী, তিনি কে খুন করেছে দেখেছেন। আমি তো বলেছি যে এই সার্কামস্ট্যান্সেস, সারাউন্ডিংস, এভরিথিং। এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ হলো অনুব্রত কি নাম জানি মণ্ডল, তার যে মলয়পীঠ, সেখানকার গরু পাচার ইত্যাদির টাকা সেখানে খাটছে, সবই এপিঠ। হ্যাঁ, আর এখানে হলো বিজেপি। যে একটা জলজ্জন্ত একটা যুবতী মেয়ে মারা গেল বা খুন হলো, যাই হোক, আমার সন্দেহ বেঠিক হোক, সেই প্রতিষ্ঠানের একজন লোক সেখানে 2 বছর চাকরি করছে, তারা সেই পরিবার আসবে না, সেই মেয়ের মা বাবাকে একটু সান্ত্বনা দেবে না? তো এগুলি সবটা মিলিয়েই তো প্রমাণ করে। এমনি তো অভিযোগ করছে। আর হ্যাঁ, ফ্যামিলি বলছে। আর তিনি
অনারেবল মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় বলছেন, জিতেন চৌধুরী তাহলে দেখেছে এগুলো। তো ঠাকুর ঘরে কে কলা খায় না, আমি তো ওনার নাম একবারের জন্য উচ্চারণ করিনি, ওনার কাছের লোক সেখানে এসব করেছে বলিনি। হঠাৎ করে ওনার ভেতরে এই কৃমির ঠেলা